নমস্কার বন্ধুরা, আজ যে গল্পটা শোনাবো তার নাম তিস্তায় করুণার মুক্ত। হিমালয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে মহাশক্তিধর কাঞ্চনজঙ্ঘা। তারই ছায়াতলে সবুজ চায়ের বাগান আর পাইন ঢাকা টিলার মাঝখানে দার্জিলিংয়ের উপকণ্ঠে ছিল এক মনোমুগ্ধকর গ্রাম। আকাশ এখানে সবসময় উজ্জ্বল, মাঠ ভরা সবুজের সমারোহ, আর পাহাড়ি ঝর্ণার জল সর্বদাই মিষ্টি ও ঠান্ডা। এই স্বর্গভূমির মতো গ্রামে গ্রামবাসীরা বাস করত আনন্দে, শান্তি আর সৌন্দর্যের মাঝে। এই গ্রামেই জন্মেছিল হরিমোহন। শৈশব থেকেই সে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখত দার্জিলিংয়ের পাহাড়, চারপাশ ঘিরে থাকা শাল, পাইন আর ওকের ঘন জঙ্গল। এই গ্রামকে এতটাই ভালোবাসত সে যে জীবনের পেশা হিসেবে বেছে নিয়েছিল পর্যটক গাইড হওয়া। গর্ব ভরে সারা জীবন কাটিয়ে দিয়েছে গ্রামের সৌন্দর্য ভ্রমণার্থীদের দেখিয়ে। দার্জিলিংয়ের খ্যাতি ছিল তার ঝলমলে উপত্যকা, তিস্তা নদীর নীল জলধারা আর পুরনো মঠ ও মন্দিরের জন্য। দূর দূরান্ত থেকে মানুষ আসত এই পাহাড়ি সৌন্দর্য দেখতে। প্রতিদিন ভোরবেলা হরিমোহনের অভ্যাস ছিল পবিত্র তিস্তা নদীতে স্নান করা। ছোটবেলা থেকেই এই ছিল তার রীতি, আর সময়ের সঙ্গে সে তার ছেলেদেরও শিখিয়েছিল একই কাজ। বয়সের ভার পড়ার পর হরিমোহন একাই থাকত পাহাড়ের ঢালে ছোট্ট ঘরে। তার দুই ছেলে প্রবীর আর অলোক শিলিগুড়িতে কাজ করত। সংসার গড়ে তুলেছিল তারা, কিন্তু তাদের স্ত্রীদের, হরিমোহনের দুই বৌমা, গ্রামেই আলাদা বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস ছিল। প্রিয় স্ত্রীর মৃত্যু হওয়ার পর হরিমোহন একাই সব কাজ শিখে নিয়েছিল। নিজেই রান্না করত, ঘর পরিষ্কার করত, কাপড় কাচত। কিন্তু ইদানিং বয়সের কারণে শরীরে ক্লান্তি আসছিল। অথচ অভিমানী মানুষ সাহায্যের কথা মুখ ফুটে বলতে পারত না। একদিন ভোরবেলা যখন সূর্যের প্রথম কিরণ ঝিলিক দিচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়, হরিমোহন নামল তিস্তায় স্নান করতে। মাঝপথে হঠাৎ পা হড়কাল। ভাগ্যিস লাঠিটা ছিল হাতে, না হলে গড়িয়ে পড়ত নিচের দিকে। সেই মুহূর্তে হরিমোহন উপলব্ধি করল বয়স হয়েছে, আর একার পক্ষে সব কাজ সামলানো সহজ নয়, সাহায্যের প্রয়োজন আছে। যদি এক বৌমাকে বলি, প্রতিদিন তিস্তায় নেমে স্নান করা সম্ভব নয়, যদি কেউ এক বালতি জল এনে দেয়, মনে মনে ভাবল সে। নদীতে শেষবার স্নান সেরে ফেরার পথে সে গেল বড় বৌমা কমলার বাড়ি। প্রবীর আর কমলা বেশ সচ্ছল। তারা গ্রামে কিনেছে বড় দোতলা বাড়ি, সঙ্গে সবজি আর এলাচ চাষের জমি। প্রবীর শিলিগুড়িতে কাজ করত, তাই সংসার, জমি জমা, বাচ্চাদের দেখাশোনা সামলাতো কমলাই। বাড়ির উঠোনে দাঁড়িয়ে হরিমোহন ডাক দিল, বৌমা, ও বৌমা, বাইরে এসো, শাশুড়ি বাবা দাঁড়িয়ে আছি। বৌমা আর শাশুড়ি বাবা বাঙালি গ্রামে শ্বশুর বৌমার প্রচলিত সম্বোধন। কমলার অনেক ধন সম্পদ থাকলেও মন ছিল সংকীর্ণ। খিটখিটে মেজাজ, কৃপণতা আর মুখে সবসময় ভাঁজ। হাসি যেন বহুদিন হারিয়ে গেছে। বাইরে এসে কমলা সামান্য অভিবাদন জানালো, কোনো আন্তরিকতা নেই। বৌমা, তোমাকে দেখে খুব ভালো লাগছে। বাচ্চারা কি স্কুলে গেছে? হরিমোহন জিজ্ঞেস করল। কমলা বিরক্তভাবে বলল, হ্যাঁ গেছে। কিছু লাগবে নাকি? আসলে তিস্তায় নেমে স্নান করতে আমার এখন খুব কষ্ট হয়।
তুমি তো প্রতিদিন যাও, ভেবেছিলাম তুমি যদি এক বালতি জল এনে দিতে পারো। হরিমোহন অনুরোধ করল। কমলা তাড়াতাড়ি উত্তর দিল, আমি? ও শাশুড়ি বাবা, আপনি জানেন তো আমার জমির কত কাজ, সময় কোথায় পাই? বরং মাধুরীকে বলুন, ওর জমি ছোট, ওর হাতে সময় আছে। হতাশ হয়ে হরিমোহন বিদায় নিল। এবার পা বাড়ালো ছোট বৌমা মাধুরীর বাড়ির দিকে। পাহাড়ি আঁকাবাঁকা পথে সাবধানে লাঠি ঠুকে হাঁটল সে। মাধুরী তখন উঠোনে গরুর গোবর মেখে শুকনো ঘুঁটে বানাচ্ছিল। দার্জিলিংয়ের অনেক বাড়িতেই তখনও এভাবে জ্বালানি তৈরি হতো। ঘর ছোট হলেও ঝকঝকে পরিষ্কার, আর মাধুরীর মুখে ছিল আন্তরিক হাসি। শ্বশুরকে দেখে মাধুরী হাত ধুয়ে নিয়ে ভেতরে ডাকল, গরম চায়ের পেয়ালা হাতে দিল। পাহাড়ি চুলোর ধোঁয়ায় মেশানো সেই চা যেন অমৃতের মতো লাগলো হরিমোহনের কাছে। তার অনুরোধ শুনে মাধুরী তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। এক বালতি জল? এ তো কোনো ব্যাপারই না শাশুড়ি বাবা, আমি রোজ নিয়ে আসব। আর কিছু লাগবে? আবেগে ভেসে হরিমোহন বলল, আহা বৌমা, তোমার মঙ্গল হোক, দীর্ঘায়ু হও। তোমার সুখ স্বাস্থ্য কামনায় আমি প্রতিদিন দেবী ঠাকুরের মন্দিরে প্রার্থনা করব। পরের দিন থেকে ভোর হলেই মাধুরী হাজির হতো শ্বশুরের বাড়িতে তিস্তা জল ভর্তি বালতি নিয়ে। শুধু জলই নয়, সে দেখল উঠোন নোংরা, ঘর অগোছালো, তাই নিজের ইচ্ছাতে পরিষ্কার করতে শুরু করলো। কয়েকদিনের মধ্যেই সে শুধু জল আনা নয়, ঘর ঝাড়পোছ, নাস্তা রান্না সব দায়িত্ব নিল। শ্বশুর স্নান করতে গেলে সে কাপড় নিয়ে পাহাড়ি ঝর্ণায় কাচত, শুকোতে দিত। দিন কেটে গেল সপ্তাহে, সপ্তাহ কেটে গেল মাসে। মাধুরীর একটুও ফাঁকি নেই। প্রতিদিন একই ভোরবেলা সে হাজির হতো। একদিন ঝর্ণায় শ্বশুরের ধুতি কাচতে গিয়ে হঠাৎ অদ্ভুত কিছু ঘটল। ভেজা ধুতির জলের ফোঁটাগুলো লাফাতে লাগলো আর অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠল। ঝুঁকে দেখতে মাধুরীর চোখ বিস্ময় বড় হয়ে গেল। সেগুলি আসলে মুক্ত। মুক্ত? এ তো আসল মুক্ত। এটা কিভাবে সম্ভব? শৈশবে এমন অলৌকিক গল্প শুনেছিল মাধুরী, তাই আশ্চর্য হলেও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করল। মুক্তগুলো কুড়িয়ে কাঠের বাক্সে ভরে রাখল। এভাবে প্রতিদিনই ধুতি থেকে ঝরে পড়ত মুক্ত। বাক্স ভর্তি হয়ে গেল। একদিন মাধুরী বাজারে গিয়ে মুক্তগুলো বিক্রি করল। প্রচুর দাম পেল। ফেরার পথে মনে হলো, এই টাকায় নিশ্চয়ই শাশুড়ি বাবার কোনো ইচ্ছা পূর্ণ করা যায়। পরদিন হরিমোহনকে জিজ্ঞেস করল, কিছু দরকার আছে কি আপনার? হরিমোহন দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেকদিন ধরে একটা ইচ্ছা আছে, একটা বিশেষ পুজো করতে চাই, যেখানে গোটা গ্রাম আসবে। কিন্তু ছেলেরা না এলে, টাকা পয়সা না জুটলে সম্ভব নয়। মাধুরী তৎক্ষণাৎ উত্তর দিল, চিন্তা করবেন না শাশুড়ি বাবা, আমি সব ব্যবস্থা করব। অল্প দিনের মধ্যেই ঘর ফুলে সাজানো হলো। পুরুত ডাকা হলো, মিষ্টি মিঠে তরকারির ভোজের আয়োজন হলো। অতিথিরা অবাক হয়ে জিজ্ঞেস করল, হরিবাবু, এ বয়সে একা এত আয়োজন কিভাবে করলেন? হরিমোহন গর্ব ভরে উত্তর দিল, আমি নই, সবই আমার বৌমা মাধুরীর কীর্তি। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন। সবাই খুশি হলেও একমাত্র কমলা অখুশি। ঈর্ষায় ফুঁসতে লাগলো, মাধুরীর সাধ্য কতটুকু? মুক্তোর কথা জানতে হবে। পরদিন সে ভান করে আন্তরিকতায় মাধুরীকে নিমন্ত্রণ করল। মাধুরী সব খুলে বলল। মুক্তোর গল্প শুনে লোভে পড়ল কমলা। বলল, আমি তো বড় বৌমা, এখন থেকে শ্বশুরকে আমি দেখাশোনা করব। পরদিন ভোরে সে হাজির হলো।
তাড়াহুড়োয় শ্বশুরের ধুতি ছিনিয়ে নিয়ে দৌড় দিল ঝর্ণার দিকে। ঘণ্টাখানেক ঘষেও কিছুই বেরোলো না, বরং ধুতি ছিঁড়ে গেল। ব্যর্থ হয়ে রাগে লজ্জায় সে আর ফিরল না। 1 মাস পর মাধুরী ফিরে এসে দেখল শ্বশুর হতবাক। কমলা, ও তো মাসখানেক আসেইনি, ধুতিটাও ফেরত দেয়নি। মাধুরী শান্তভাবে বলল, তাহলে আমি আবার আগের মতোই আসবো প্রতিদিন। হরিমোহন হাসল, তাহলে তো আমার জীবন আবার স্বস্তিতে কাটবে। আসো, একটু গরম চা খাও। এভাবেই প্রতিদিন মাধুরী ফিরে এলো মুক্তোর মতো মূল্যবান তার করুণার সঙ্গে। আর প্রতিদিন তিস্তা জল ভরা বালতির সঙ্গে সে নিয়ে আসতো আশীর্বাদের মুক্ত। এই পাহাড়ি লোককথা আমাদের শেখায়, স্নেহ আর দয়ার মুক্তই মানুষের জীবনে সত্যিকার সম্পদ, আর লোভ সব কিছুই নষ্ট করে দেয়।